মধ্যপ্রাচ্যে টানা উত্তেজনার মধ্যেই আবারও নাটকীয় মোড়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হতে যাচ্ছে। তার ভাষায় দুই দেশের প্রতিনিধিরা খুব শিগগিরই আলোচনার টেবিলে বসবেন এবং একটি সমঝোতার সম্ভাবনাও রয়েছে। কিন্তু ট্রাম্পের এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই সম্পূর্ণ ভিন্ন অবস্থান জানায় তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্টভাবে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হচ্ছে না। তাদের দাবি, বর্তমানে ওমানের মাধ্যমে যে আলোচনা চলছে তা শুধুমাত্র হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল ও আন্তর্জাতিক উত্তেজনা কমানোর বিষয়ে নিয়েই। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো বৈঠক নির্ধারিত হয়নি। এই অবস্থানগত পার্থক্য নতুন নয়। গত কয়েক মাস আগে একাধিকবার ট্রাম্প আলোচনা বা সমঝোতার কথা বললেও ইরান প্রকাশ্যে তা অস্বীকার করেছে। ফলে আন্তর্জাতিক বিশ্লেষকদের প্রশ্ন, আসলে কি পর্দার আড়ালে কোনো কূটনৈতিক যোগাযোগ চলছে, নাকি দুই পক্ষের রাজনৈতিক বার্তার লড়াই? এদিকে ট্রাম্প আরও বলেছেন, সম্ভাব্য একটি সামরিক হামলা তিনি আপাতত স্থগিত রেখেছেন। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত হবে। অন্যদিকে ইরানের অবস্থানও কঠোর। তেহরান বলেছে, যুক্তরাষ্ট্রকে আগের পূর্বের সমঝোতা ও প্রতিশ্রুতি সম্মান করতে হবে। পাশাপাশি তারা জোর দাবি দিয়ে বলেছে, দেশের সার্বভৌমত্ব এবং হরমুজ প্রণালীর প্রশ্নে কোনো চাপ মেনে নেওয়া হবে না। এই কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। ট্রাম্প আলোচনার ঘোষণার পর যুদ্ধের আশঙ্কা কিছুটা কমে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে। তবে বিনিয়োগকারীরা এখনও সতর্ক, কারণ দুই পক্ষের বক্তব্যের বড় ধরনের অসঙ্গতি রয়েছে। বিশ্লেষকদের মতে, উপসাগরীয় দেশগুলো এখনও বড় ধরনের যুদ্ধ এড়াতে সক্রিয়ভাবে মধ্যস্থতার চেষ্টা করছে। কারণ হরমুজ প্রণালীতে নতুন কোনো সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিকেও বড় ধরনের ঝুঁকির মুখে ফেলতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখনও অনিশ্চিত। একদিকে ট্রাম্প বলেছে আলোচনা শুরু হচ্ছে, অন্যদিকে ইরান বলছে এমন কোনো আলোচনা নেই। তাহলে কি বড় পর্দার আড়ালে নীরব কূটনীতি চলছে, নাকি কেবল রাজনৈতিক চাপ তৈরির কৌশল? সেই উত্তর নির্ধারণ করতে পারে মধ্যপ্রাচ্যের পরবর্তী অধ্যায়। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, তিনি কি এখনও জীবিত, নাকি কয়েক মাস আগেই মারা গেছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই নাকি দিন রাত কাজ করছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুটি গোয়েন্দা সংস্থা, যুক্তরাষ্ট্রের সিআইএ এবং ইসরায়েলের মোসাদ। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের বরাত দিয়ে দাবি করেছে, গত ১৫০ দিনেরও বেশি সময় ধরে মোজতবা খামেনি কোনো মোবাইল ফোন, কম্পিউটার বা ইন্টারনেট সংযুক্ত ডিভাইস ব্যবহার করেননি। এ কারণেই তার এই অবস্থান শনাক্ত করা গোয়েন্দাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে এক বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর মোজতবা খামেনিও আহত হন। এরপর থেকে তিনি আর জনসম্মুখে আসেননি। তবে তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য ছড়িয়েছে। কেউ বলছে তিনি সামান্য আহত হয়ে নেতৃত্ব দিচ্ছেন, আবার কেউ দাবি করছে তিনি এতটাই গুরুতর আহত যে কার্যত অন্যদের নিয়ন্ত্রণে থাকা একজন প্রতীকী নেতা হয়ে গেছেন। সবচেয়ে আলোচিত দাবি হলো, মোজতবা খামেনি নাকি দিনের বেলায় কখনোই বাংকার থেকে বের হন না, কারণ তিনি আশঙ্কা করেন যুক্তরাষ্ট্রের নজরদারি স্যাটেলাইট তাকে শনাক্ত করতে পারে। একই প্রতিবেদনে আরও বলা হয়েছে, তার মুখে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলেও গোয়েন্দা মহলের ধারণা করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী ইরানের সাবেক সর্বোচ্চ নেতাকে শনাক্ত করতে অতীতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অত্যাধুনিক সাইবার প্রযুক্তি ব্যবহার করেছিল। তেহরানের ট্রাফিক ক্যামেরা হ্যাক করা থেকে শুরু করে নিরাপত্তা বহরের চলাচল বিশ্লেষণ, বিভিন্ন পদ্ধতিতে তার অবস্থান নির্ধারণ করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। কিন্তু মোজতবা খামেনির ক্ষেত্রে পরিস্থিতি একেবারেই ভিন্ন। তিনি কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহার না করায় প্রযুক্তিগত নজরদারি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। ফলে এখন গোয়েন্দা সংস্থাগুলো মূলত মানব গোয়েন্দা তথ্য বা হিউম্যানের ওপর নির্ভর করছে, অর্থাৎ ইরানের ভেতরের গুপ্তচর, তথ্যদাতা এবং গোপন সূত্রের মাধ্যমেই তারই অবস্থান জানার চেষ্টা চলছে।
আরও চাঞ্চল্যকর বিষয় হলো কিছু গোয়েন্দা কর্মকর্তার ধারণা মোস্তফা খামেনি হয়তো প্রথম হামলাতেই নিহত হয়েছেন অথবা পরে আহত অবস্থায় মারা গেছেন। তাদের সন্দেহ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC তার মৃত্যুর তথ্য গোপন করে থাকতে পারে। তবে এই দাবির স্বাধীন কোনো প্রমাণ এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। অন্যদিকে যদি তিনি জীবিতই থাকেন তাহলে কোথায় আছেন? প্রতিবেদনে বলা হয়েছে গোয়েন্দাদের ধারণা তিনি হয় তেহরানের ভূগর্ভস্থ কোনো নিরাপদ টানেলে অথবা কোম শহরের কাছাকাছি একটি সামরিক বাংকারে অবস্থান করছেন, কিন্তু এই তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এদিকে ইরান সরকার এই ধরনের দাবির বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত কোনো মন্তব্যই করেননি। ফলে পুরো ঘটনাকে ঘিরে রহস্য আরও গভীর হয়েছে। সব মিলিয়ে এটি এখন শুধু একজন নেতার অবস্থান জানার বিষয় নয়, বরং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা ও আঞ্চলিক রাজনীতির সঙ্গেও জড়িয়ে আছে। তবে মনে রাখা জরুরি, এসব তথ্য মূলত দ্য টাইমস এবং ওয়াইনেটের প্রতিবেদনে প্রকাশিত দাবি। সংশ্লিষ্ট পক্ষগুলো এখনও স্বাধীনভাবে এসব তথ্য নিশ্চিত করেনি, তাই পরবর্তী আনুষ্ঠানিক তথ্য প্রকাশ না হওয়া পর্যন্ত বিষয়টি সতর্কতার সঙ্গেই বিবেচনা করা উচিত। ইউএস ভিসা। যুক্তরাষ্ট্রে ভ্রমণের স্বপ্ন দেখা লাখো মানুষের জন্য আসছে বড় পরিবর্তন। বিশেষ করে বাংলাদেশ সহ বিশ্বের 50টি দেশের নাগরিকদের জন্য চালু হতে যাচ্ছে নতুন একটি ভিসা নীতি, যেখানে পর্যটক বা ব্যবসায়িক ভিসা পাওয়ার আগে আবেদনকারীকে সর্বোচ্চ $20,000 পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে। এই সিদ্ধান্ত ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়ম মূলত B1 বিজনেস এবং B2 ট্যুরিস্ট ভিসার আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ যারা ব্যবসায়িক কাজ, চিকিৎসা, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করা কিংবা ভ্রমণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যেতে চান, তাদের ক্ষেত্রে কনসুলার কর্মকর্তা প্রয়োজন মনে করলে ভিসা ইস্যুর শর্ত হিসেবে একটি নির্দিষ্ট অঙ্কের বন্ড জমা দিতে বলতে পারবেন। এই বন্ডের পরিমাণ সর্বোচ্চ $20,000 পর্যন্ত হতে পারে। প্রশ্ন হচ্ছে, এই ভিসা বন্ড আসলে কি? এটি কোনো অতিরিক্ত ভিসা ফি নয়, বরং এটি এক ধরনের আর্থিক জামানত, যা আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে ভিসার শর্ত মেনে নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে এলে ফেরত পাওয়ার কথা। কিন্তু কেউ যদি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করেন বা শর্ত ভঙ্গ করেন, তাহলে সেই বন্ড বাজেয়াপ্ত হতে পারে। মার্কিন প্রশাসনের দাবি, এই নীতির উদ্দেশ্য হল ভিসার অপব্যবহার কমানো এবং যেসব ব্যক্তি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও যুক্তরাষ্ট্রে থেকে যান তাদের সংখ্যা হ্রাস করা। ট্রাম্প প্রশাসনের ভাষ্য অনুযায়ী 2025 সালে পরীক্ষামূলকভাবে চালানো ভিসা বন্ড কর্মসূচির ফল ইতিবাচক হওয়ায় এবার সেটিকে স্থায়ী করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত নিয়েও সমালোচনা কম নয়। অভিবাসন বিশেষজ্ঞদের মতে এত বড় অঙ্কের বন্ড সাধারণ মানুষদের জন্য বিশাল আর্থিক চাপ তৈরি করবে। অনেক বৈধ পর্যটক, শিক্ষার্থী বা ব্যবসায়িক ভ্রমণকারী শুধুমাত্র এই অর্থের কারণেই যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা বাতিল করতে পারেন। মানবাধিকার সংগঠনগুলোরও অভিযোগ, এই ধরনের নীতি বৈধ ভ্রমণকে নিরুৎসাহিত করবে এবং নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বন্ড সব আবেদনকারীর জন্য বাধ্যতামূলক নয়। কোন আবেদনকারীর ক্ষেত্রে বন্ড প্রয়োজন হবে এবং কত ডলার জমা দিতে হবে সেই সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট মার্কিন কনসুলার কর্মকর্তা। অর্থাৎ প্রত্যেক বাংলাদেশি আবেদনকারীকে স্বয়ংক্রিয়ভাবে $20,000 জমা দিতে হবে এমনটি নয়। নতুন নিয়মটি 3 অগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এরপর ধাপে ধাপে এটি সংশ্লিষ্ট দেশগুলোর ভিসা প্রক্রিয়ায় প্রয়োগ করা হবে। বাংলাদেশও সেই তালিকায় রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের এই নতুন ভিসা নীতি আন্তর্জাতিক ভ্রমণ ও অভিবাসন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এটি অবৈধভাবে অবস্থান রোধে কতটা কার্যকর হবে, নাকি বৈধ ভ্রমণকারীদের জন্য নতুন বাধা হয়ে দাঁড়াবে, সেই উত্তর মিলবে আগামী কয়েক মাসের বাস্তব অভিজ্ঞতায়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান, ইরানের উপর চাপ, সব মিলিয়ে অনেক ধারণা ছিল এই সংঘাতে সবচেয়ে বেশি লাভবান হবে যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়া। কিন্তু নোবেলজয়ী অর্থনীতিবিদ পল ক্রুগম্যান সম্পূর্ণ ভিন্ন একটি দাবি করেছেন। তার মতে এই যুদ্ধের প্রকৃত বিজয়ী হতে পারে চীন। প্রথমে শুনলে বিষয়টি অবাক করার মতো লাগতে পারে,
কারণ চীন সরাসরি এই যুদ্ধে অংশ নেয়নি। তাহলে কিভাবে তারা লাভবান হলো? ক্রুগম্যানের যুক্তি শুরু হয় জ্বালানি বাজার থেকে। ইরান যুদ্ধের কারণে তেলের দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে বিশ্বের অনেক দেশ দ্রুত বিকল্প জ্বালানি, বিশেষ করে নবায়নযোগ্য শক্তির দিকে ঝুঁকছে। আর সৌর প্যানেল, ব্যাটারি, বৈদ্যুতিক গাড়ি এবং পরিচ্ছন্ন জ্বালানির সরঞ্জাম উপাদানে বর্তমানে সবচেয়ে বেশি শক্তিশালী দেশ হলো চীন। তার মতে যুক্তরাষ্ট্র যদি অভ্যন্তরীণভাবে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ কমায় এবং মধ্যপ্রাচ্যের সংঘাতে বেশি জড়িয়ে পড়ে, তাহলে বৈশ্বিক সবুজ প্রকৃতির বাজারে চীনের আধিপত্য আরও দ্রুত বাড়বে। অর্থাৎ যুদ্ধ শুধু সামরিক মানচিত্র নয়, ভবিষ্যতের অর্থনৈতিক নেতৃত্ব বদলে দিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আন্তর্জাতিক প্রভাব। যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মনোযোগ মধ্যপ্রাচ্যে কেন্দ্রীভূত হয়েছে। সেই সময়ে চীন নিজেকে তুলনামূলকভাবে স্থিতিশীল অর্থনৈতিক অংশীদার এবং মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার সুযোগ পাচ্ছে। বিভিন্ন বিশ্লেষণেও বলা হয়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে চীনের ক্রয়নীতি এখন তেলের দামের উপর বড় প্রভাব ফেলছে। এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের সঙ্গে চীনের সামরিক সহযোগিতা নিয়েও আলোচনা বেড়েছে। রয়টার্স জানিয়েছে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা জোরদার করতে চীনা নির্মিত স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার উদ্যোগ নিয়েছে, যদিও বেইজিং আনুষ্ঠানিকভাবে এসব দাবির কিছু অংশ অস্বীকার করেছে। তবে মনে রাখতে হবে, পল ক্রুগম্যানের হাউ চায়না ওন দ্য ইরান ওয়ার একটি মতামতভিত্তিক বিশ্লেষণ। এটি কোনো সরকারি প্রতিবেদন বা গোয়েন্দা মূল্যায়ন নয়। তিনি মূলত অর্থনীতি, জ্বালানি এবং ভূ রাজনৈতিক প্রভাবের দৃষ্টিকোণ থেকে নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন। বিশ্লেষকদের একটি অংশ অবশ্য ভিন্ন মত দিচ্ছেন। তাদের মতে দীর্ঘমেয়াদী যুদ্ধ চীনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ চীন মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাই সংঘাত আরও বিস্তৃত হলে বেইজিংকে অর্থনৈতিক চাপের মুখে পড়তে হতে পারে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, ইরান যুদ্ধ কি শুধু অস্ত্রের লড়াই, নাকি ভবিষ্যতে অর্থনৈতিক নেতৃত্বের প্রতিযোগিতা? আর যদি পল ক্রুগম্যানের বিশ্লেষণ সত্যি হয়, তাহলে এই যুদ্ধের সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হয়তো যুদ্ধক্ষেত্র নয়, বরং বেইজিংয়ের নীতি নির্ধারণের টেবিলেই গিয়ে জমা হচ্ছে। বিশ্ব ফুটবলের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, কিন্তু এবার তার নেতৃত্বই বড় সংকটের মুখে। প্রথমবারের মতো কোনো জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে তার পুনর্নির্বাচনের সমর্থন প্রত্যাহার করেছে, আর এই সিদ্ধান্ত বিশ্ব ফুটবলে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে। এই পদক্ষেপ নিয়েছে ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে ফিফার নেতৃত্বে সুশাসন, স্বচ্ছতা, সিদ্ধান্ত গ্রহণ এবং অংশীজনদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে গুরুতর ব্যর্থতা দেখা গেছে। তাই জিয়ান্নি ইনফান্তিনোর উপর তাদের আর আস্থা নেই। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফিফার একটি পরিকল্পনা। অভিযোগ উঠেছে ফিফা বিশ্বকাপ সহ বিভিন্ন টুর্নামেন্ট পরিচালনাকারী একটি নতুন প্রতিষ্ঠানের প্রায় 20% অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিল। এই প্রস্তাব সামনে আসার পর ইউরোপের বিভিন্ন ফুটবল সংস্থা তীব্র আপত্তি জানায়। শেষ পর্যন্ত ব্যাপক সমালোচনার মুখে পরিকল্পনাটি বাতিল করতে বাধ্য হয় ফিফা। ওয়েলসের সিদ্ধান্তকে অনেকেই একটি প্রতীকী বার্তা হিসেবেই দেখছেন, কারণ এর আগে কোনো সদস্য দেশ প্রকাশ্যে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের বিরোধিতা করেনি। এখন আশঙ্কা করা হচ্ছে আরও কয়েকটি ইউরোপীয় ফুটবল সংস্থাও একই পথে হাঁটতে পারে। এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনও একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। যদি সেটি হয়, তাহলে ইনফান্তিনোর ওপর চাপ আরও বাড়বে এবং ফিফার ভেতরে নেতৃত্ব নিয়ে নতুন বিতর্ক শুরু হতে পারে। তবে বাস্তবতা হলো, শুধু ইউরোপের সমর্থন হারালেই ইনফান্তিনোর বিদায় নিশ্চিত নয়। ফিফার মোট 211টি সদস্য দেশের ভোটে নির্বাচিত হন সভাপতি হিসেবে। আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ আমেরিকার অনেক দেশের সমর্থন এখনও তার পক্ষে রয়েছে বলেই বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে আগামী নির্বাচনে তার অবস্থান পুরোপুরি দুর্বল হয়ে গেছে এমন সিদ্ধান্তে এখনই পৌঁছানো যাচ্ছে না।
জিয়ান্নি ইনফান্তিনো 2016 সাল থেকে ফিফার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সময় বিশ্বকাপ 32 দল থেকে 48 দলের সম্প্রসারণ, নতুন ক্লাব বিশ্বকাপ এবং বিভিন্ন বাণিজ্যিক প্রকল্প বাস্তবায়ন হয়েছে। আবার একই সময়ে ফিফার স্বচ্ছতা, প্রশাসন এবং অতিরিক্ত বাণিজ্যিকীকরণ নিয়েও সমালোচনা বেড়েছে। সব মিলিয়ে বিশ্ব ফুটবলের ক্ষমতার কেন্দ্রে এখন নতুন অস্থিরতা। ওয়েলসের এই পদক্ষেপ কি কেবল একটি বিচ্ছিন্ন প্রতিবাদ, নাকি এটি ইনফান্তিনোর বিরুদ্ধে বড় ধরনের আন্তর্জাতিক বিদ্রোহের সূচনা? সেটিই এখন দেখার বিষয়। আগামী কয়েক মাসে অন্য ফুটবল সংস্থাগুলোর অবস্থানই নির্ধারণ করবে ফিফার নেতৃত্বের ভবিষ্যৎ। পৃথিবীর শেষ দিন, যাকে ইসলামে বলা হয় কিয়ামত, এটি এমন একটি দিন যেদিন আল্লাহর নির্দেশে সমগ্র সৃষ্টি জগতের সমাপ্তি ঘটবে এবং এরপর শুরু হবে আখিরাতের জীবন। কিন্তু সেই দিনটি কবে আসবে? ইসলামের শিক্ষা অনুযায়ী কিয়ামতের সঠিক সময় একমাত্র আল্লাহ তাআলাই জানেন। পবিত্র কোরআনে বলা হচ্ছে, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। আর তাই কেউ যদি কিয়ামতের নির্দিষ্ট তারিখ বা বছর দাবি করে, ইসলামের দৃষ্টিতে তা গ্রহণযোগ্য নয়। তবে কোরআন ও সহিহ হাদিসে কিয়ামতের আগে ঘটবে এমন কিছু আলামত বা লক্ষণ বর্ণনা করা হয়েছে। বিজ্ঞ আলেমগণ সাধারণভাবে এগুলোকে দুটি ভাগে ভাগ করেন, ছোট আলামত এবং বড় আলামত। ছোট আলামতের মধ্যে রয়েছে মানুষের নৈতিক অবক্ষয়, মিথ্যা ও প্রতারণা বৃদ্ধি, আমানতের খেয়ানত, সুদের বিস্তার, অশ্লীলতার প্রসার, অযোগ্য ব্যক্তির নেতৃত্বে আসা এবং সময় দ্রুত চলে যাচ্ছে বলে মানুষের অনুভব হওয়া। অনেক হাদিসে আরও এসেছে, মানুষের মধ্যে হত্যা, বিভেদ এবং ফিতনা ফাসাদ বেড়ে যাবে। এরপরেই আসবে বড় আলামত। ইসলামী বর্ণনা অনুযায়ী এগুলোর অন্যতম হল ইমাম মাহদির আবির্ভাব। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মুসলিমদের নেতৃত্ব দেবেন বলে হাদিস শরীফে উল্লেখ রয়েছে। এরপর আবির্ভূত হবে দাজ্জাল। সহিহ হাদিসে দাজ্জালকে মানব জাতির জন্য সবচেয়ে বড় ফিতনাগুলোর একটি হিসেবে বর্ণনা করা হয়েছে। সে নিজেকে বড় ক্ষমতাধর হিসেবে উপস্থাপন করবে এবং বহু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এরপর আল্লাহর নির্দেশে আকাশ থেকে অবতরণ করবেন হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম। ইসলামী বিশ্বাস অনুযায়ী তিনি দাজ্জালকে পরাজিত করবেন এবং পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন। এরপর আরও কিছু বড় আলামতের কথা এসেছে হাদিস শরীফের মধ্যে, যেমন ইয়াজুজ ও মাজুজ নামে দুটি জাতির আবির্ভাব, পৃথিবীর বিভিন্ন স্থানে বড় ভূমিধস, আকাশে ধোঁয়া বা দুখান, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া এবং একটি বিশেষ প্রাণীর আবির্ভাব যা মানুষের সঙ্গে কথা বলবে বলে কোরআনে উল্লেখ রয়েছে। সবশেষে ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর নির্দেশে শিঙায় ফুঁক দেবেন। সেই ফুঁয়ের মাধ্যমে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে। এরপর দ্বিতীয়বার শিঙায় ফুঁক দেয়া হলে সব মানুষ পুনরুত্থিত হবে এবং আল্লাহর সামনে হিসাবের জন্য উপস্থিত হবে। তবে ইসলামের মূল শিক্ষা হলো কিয়ামতের আলামত নিয়ে অতিরিক্ত জল্পনা কল্পনা নয়, বরং নিজের জীবনকে সংশোধন করা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বেশি গুরুত্ব দিতে বলেছেন ঈমান, সৎকর্ম, ন্যায়পরায়ণতা, তাওবা এবং আল্লাহর ইবাদতের প্রতি। অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধকে নিশ্চিতভাবে কিয়ামতের চূড়ান্ত আলামত বলে দাবি করা হয়, কিন্তু ইসলামের দৃষ্টিতে এমন দাবি করার ক্ষেত্রে সতর্কতা অবশ্যই জরুরি। কারণ কোরআন ও হাদিসে যা স্পষ্টভাবে এসেছে, মুসলমানদের বিশ্বাস তার উপরেই ভিত্তি করা উচিত।